যে ওনারা সরকারি কর্মকর্তা হয়ে অথবা সরকারের ঘনিষ্ঠ হয়ে পারবেন, আমি তো পারতাম না, কারণ আমি চেষ্টাই করি নাই। আমি ওই চেষ্টাই করিনি। দুই একটা যে অফার আমার কাছে আসে নাই তা না, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, কেউ আরে ঠারে জিজ্ঞাসা করেছে, কেউ সরাসরিও বলেছে। আমার তো একটাই জবাব, ভাই ওই কাজটা তো আমি পারি না। যে কাজটা আমি পারি না সে কাজটা আপনি আমাকে দিয়ে করাতে চাচ্ছেন কেন? আমি যেটা পারি সেটাই করি। এবং আমি আপনার মাধ্যমে এটাও বলি, অনেকে দেখবেন আমাকে সমালোচনা করে, অনেকে বলে যে উনি কিছু হতে চেয়েছিল, অনেকে সরাসরিও বলে উনি উপদেষ্টা হতে চেয়ে। সাংবাদিক মাসুদ কামালকে নিয়ে আলোচনা, তিনি কি উপদেষ্টা হতে চেয়েছিলেন? তিনি কেন এই সরকারের সমালোচনা করেন? তিনি সরকারের সমালোচনা না করলে হয়তোবা তিনি ভালো কিছু পেতেন, তাহলে তিনি কেন করছেন? এই বিষয়ে নিয়ে তিনি মুখ খুলেছেন। পাশাপাশি ছাত্ররা যে দল করেছেন, ছাত্রদেরকে এই টাকা যে তারা বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নিয়েছেন, তাদেরকে শাস্তি দেওয়া হবে না, এই প্রতিপক্ষ অনুরোধ করে এটাও তিনি সেখানে আলোচনা করেছেন। মোট কথা রাজনৈতিক বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তিনি কথা বলেছেন। আলোচনা শুনলে সমসাময়িক অনেক প্রশ্নের উত্তর পাবেন নাগরিক টিভির আলোচনায়। তাদেরকে আর সরকারকে সেভাবে সমালোচনা করতে দেখা যায় না, কিন্তু আপনি দেখা যাচ্ছে একজন ব্যক্তি যিনি কনসিস্টেন্টলি, যিনি ক্ষমতায় থাকেন বা ক্ষমতাবান, তাদের ক্ষমতাকে প্রশ্ন করছেন, চ্যালেঞ্জ করছেন, সমালোচনা করছেন। তো এই যে ক্ষমতাকে প্রশ্ন করা, এটা তো আপনি না করে চাইলে যে চার ব্যক্তি নামাই নিলাম তাদের মতো আপনিও কিন্তু ক্ষমতার কাছাকাছি থাকতে পারতেন, কিন্তু আপনি কেন এই কঠিন অপশনটি বেছে নিলেন, এটা আমি জানতে চাই। কঠিন না তো, এটা তো আমার কাছে সবচেয়ে সহজ অপশন এবং একমাত্র অপশন। কারণ আমি সারা জীবন সাংবাদিকতা করেছি, আমি লেখাপড়া করেছি সাংবাদিকতা বিভাগে ঢাকা ইউনিভার্সিটিতে। তার মানে আমি সাংবাদিকই হতে চেয়েছি, এবং সাংবাদিকতা শুরু থেকে আমি অন্য কোনো প্রফেশনে যাইনি, একটা কাজই করেছি। আমার কোনো সাইড বিজনেস নাই, এই ব্যবসাটাও আমি শিখিনি। আমি একটা কাজই জানি, যে কাজটা আমি জানি আমি সেই কাজটাই করছি। এবং সাংবাদিকের মূল কাজটা কি? সাংবাদিকের মূল কাজ হলো জনগণের হয়ে ক্ষমতাকে প্রশ্ন করা, সরকারকে প্রশ্ন করা, সরকার কোনো ভুল করলে তার সমালোচনা করা, যাতে নাকি। আমি কিন্তু সরকারকে অজনপ্রিয় করতে চাই না, আমি সরকারকে জনগণের পালসটা ইনফর্ম করতে চাই। আমি সরকারকে বলতে চাই জনগণ আপনাকে নিয়ে কি ভাবছে, সরকার সিদ্ধান্ত নেবে তারা জনগণের পালসকে ফিল করবে কি করবে না। বাট আমার দায়িত্ব হলো ইনফর্ম করা। যদি সরকার সে কাজটা না করে তাহলে আমি সরকারকে সমালোচনা করি। এখন আমি এই কাজটাই পারি। আপনি একটা কথা ভাবেন, ধরা যাক আমি 36 ইয়ার ধরে সাংবাদিকতা করি, আর তো কিছু আমি করি নাই। এখন আপনি আমাকে বলেন মাসুদ কামাল তুমি এখন থেকে রিক্সা চালাবা, এতে তুমি, আমি তোমাকে এমন একটা রিক্সা চালানোর দায়িত্ব দেবো এবং এমন একজন লোককে তুমি বহন করে নিয়ে যাবা যে তোমার এক মাসে তুমি যা আয় করো সেই একদিনে তুমি সে আয়টা করবা। ধরেন আপনি আমাকে এই দায়িত্বটা দিলেন, ওই দায়িত্বটা তো আমি নেবো না, কারণ ওটা তো আমি পারি না, আমি তো রিক্সা চালাতে পারি না রে ভাই। এখন উনারা মনে করেছেন যে উনারা সরকারি কর্মকর্তা হয়ে অথবা সরকারের ঘনিষ্ঠ হয়ে পারবেন, আমি তো পারতাম না, কারণ আমি চেষ্টাই করি নাই। আমি ওই চেষ্টাই করিনি। দুই একটা যে অফার আমার কাছে আসে নাই তা না, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, কেউ আরে ঠারে জিজ্ঞাসা করেছে, কেউ সরাসরিও বলেছে। আমার তো একটাই জবাব, ভাই ওই কাজটা তো আমি পারি না। যে কাজটা আমি পারি না সে কাজটা আপনি আমাকে দিয়ে করাতে চাচ্ছেন কেন? আমি যেটা পারি সেটাই করি। এবং আমি আপনার মাধ্যমে এটাও বলি, অনেকে দেখবেন আমাকে সমালোচনা করে, অনেকে বলে যে উনি কিছু হতে চেয়েছিল, অনেকে সরাসরিও বলে উনি উপদেষ্টা হতে চেয়েছিলেন, পারেননি বলে এখন মনের ক্ষোভ মেটানোর জন্য সমালোচনা করেন, অনেকে কিন্তু এরকম বলেন। আমি তাদেরকে আগেও বলেছি, এখনো বলি আপনার মাধ্যমে, যে আমি আমার বাকি জীবনে কোনোদিন কোন সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করব না, কোন সরকারের কোনো দায়িত্বে আমি যাব না, বেতনভোগী কোনো দায়িত্বে আমি যাব না। কারণ ওই কাজটা আমি যাবো না এই কারণে, এটা কিন্তু আমার মহাত্ম না, আমার উদারতা না, অথবা আমার মানে ই না, এই আপনার কি বলে এটাকে ত্যাগী ব্যাপার সেপার না। সেটা যদি আমি করতে যাই তাহলে তো আমি লেজে গোবরে করে ফেলবো। যে জিনিসটা এখন হচ্ছে, আমি আপনাকে আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। যে জিনিসটা এখন হচ্ছে, ডক্টর ইউনূস কি বলেছেন ইন্টারভিউতে নুরুল কবিরকে? উনি বলেছেন আমরা তো কেউ এই জগতের লোক না, আমি নিজেও এই জগতের লোক না, ওনারাও এই জগতের লোক না, আমরা এসেছি অন্য জগৎ থেকে, এসে দেখি কিছু করতে পারি কিনা। এই যে কথাটা, এর চেয়ে রিস্কি, এর চেয়ে ঝুঁকিপূর্ণ কথা আর হতে পারে না।
আপনি যেটা পারেন না, আপনি যদি মনে করেন আপনি পারেন না, তাহলে সেটা আপনি করতে আসলেন কেন? কারণ এটা তো আপনার পার্সোনাল লক্ষ্য দিনা, কিন্তু আপনার কিন্তু মানুষের জীবন নিয়ে, দেশ নিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো অধিকার নাই। আপনি পারেন না, এবং আপনার সঙ্গে যারা আছে তারা কেউ পারে না, তারা সবাই অন্য জগতের লোক, তাদের নিয়ে এসে আপনার দেশ উদ্ধার করবেন, এটা তো পারবেন না আপনি। এবং সেটাই হচ্ছে, তারা কেউ পারছে না। এই তাদের উচিত হয় না এখানে আসাটা। তাকে রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করলে আসতে হবে নাকি? আপনার বাংলা ভাষাতে একটা প্রবাদে আছে যে অনুরোধে ঢেকে গেলা, আর আপনাকে অনুরোধ করছে, আপনি একখান ঢেকে গিলে নিয়ে বসে রয়েছেন। এখন তো এটা হজমও করতে পারেন না, উগরেও দিতে পারেন না। দেশ কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি এখন আছে এই কারণে যে ওনারা আবার এটা গর্ব সহকারে বলেন যে আমরা পারি না তবু আসছি। এটা উচিত না, প্রত্যেকটা লোকের উচিত যে কাজটা আপনি পারেন না সেই কাজটা করতে না যাওয়া। যারা গিয়েছেন তারা কেন, তারা কি খুব ভালো কিছু করতেছেন? কে ভালো করতেছেন বলেন আপনি? তাহলে আমি শফিকুল আলমের কথাটাই বলি। উনি যখন সাংবাদিক ছিলেন, উনি যে কাজটা করে যে আনন্দ পেতেন, এখন পাই কিনা আমি জানি না। উনি যে কাজটা যেভাবে সাফল্যের সঙ্গে সুচারুভাবে উনি সম্পন্ন করতেন, এখন উনি করতে পারছেন না। উনি প্রতিনিয়ত বিতর্কিত হচ্ছেন তো। মনির হায়দার একই জিনিস। মনির হায়দার আমার কলিগ ছিল, আমার ছোট ভাইয়ের মতো। তাকে আমি খুবই মেধাবী সাংবাদিক হিসেবে মনে করি, কিন্তু কি হিসেবে মনে করি? সাংবাদিক হিসেবে। মেধাবী সাংবাদিক কিন্তু মেধাবী কার্পেন্টার হবে না, মেধাবী সাংবাদিক কিন্তু মেধাবী উপদেষ্টাও হবে না। এটা হবে না রে ভাই। এটা, এবং সে দেখবেন বিতর্ক করে, এটা বিতর্ক মানে কাঁধে নিয়ে 100 বছর বিদায় হবে। যে কারণে আমি মনে করি যে আমি যা করছি এটা আসলে আমার এটা ছাড়া করার কোনো কিছু উপায় ছিল না। ধন্যবাদ। এবার আরেকটু অন্য প্রসঙ্গে যেতে চাই যে আপনি অথবা আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান, এই আপনারা দুজন আজকাল যে ধরনের আলাপ আলোচনাগুলো আমাদের সামনে আনছেন, এর ফলে একটা শ্রেণীর মানুষ কিন্তু আপনাদের তীব্রভাবে সমালোচনা করছে এবং সমালোচনা করে তারা বেশ আনন্দও পাচ্ছে। অথচ আপনি বা জনাব ফজলুর রহমান তো নিশ্চয়ই জানেন যে কোন ধরনের কথাবার্তা বললে অনলাইনের যারা সো কল্ড যারা ভক্ত রয়েছেন তাদের কানে আরাম লাগে এবং আপনার ভিউও বাড়বে। কিন্তু তা না করে আপনারা দুজন কেন এত তেতো কথা বলছেন সাম্প্রতিক সময়, সেটা একটু জানতে চাই। দেখেন, ফজলু ভাই কেন বলছেন এটা আমি বলতে পারবো না, এটা ফজলু ভাইয়ের ব্যাপার। ফজলু ভাইয়ের দায়িত্ব তুমি নিতে পারবো না। উনি একটা রাজনীতি করেন, উনি দীর্ঘদিন রাজনীতি করতেন। আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমি যখন ইউনিভার্সিটি পড়ি, তখনই উনি বিশাল নেতা, আমি তখন ক্ষুদ্র একটা স্টুডেন্ট। এবং আমার মনে আছে, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, আমাদের 2-3 জন লোকের বক্তৃতা শোনার জন্য আমরা ক্লাস পর্যন্ত মিস দিতাম। আমি দিতাম মিস, মানে ক্লাস মিস দিয়ে হলে ওই নেতাদের বক্তৃতা শুনতাম। এরা কারা? একজন হলেন মাহমুদুর রহমান মান্না, আরেকজন হলেন ফজলুর রহমান। ওনাদের বক্তৃতা শোনার জন্য আমরা বসে থাকতাম, যে ওনারা এত সুন্দর ভালো বক্তৃতা দিতে পারতেন এবং মানুষকে মুগ্ধ করতেন। তো ফজলু ভাই এখনো বলেন, উনি ওইভাবে কথা বলেন, এটাই ওনার স্টাইল। উনি কিন্তু পলিটিক্সের সঙ্গে জড়িত, উনি কিন্তু বিএনপি করেন, আবার দীর্ঘদিন আওয়ামী লীগ করেছেন, এবং আওয়ামী লীগ থেকে উনি প্রতিনিয়ত নানাভাবে বঞ্চিত হয়েছেন, এটা আমরা জানি। ওনার এলাকায় এই মানে আমাদের ওই সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব, ওনাকে তো মানে দাঁড়াইতেই যায় নাই, ভোট চুরি করে ওনার কাছ থেকে জিতে গেছে, এগুলো অনেক ঘটনা ঘটছে। সেটা ওনার ব্যাপার, ওনার কিছু কথাবার্তা যখন বলে রাগ ঢাক করে বলে না, এবং ওনারা কাউকে ভয় পায় না। আমি এটাও দেখছি, আমি ভীতু, কারণ তাদের মধ্যে কি একটা অন্তর্নিহিত একটা, তাদের মধ্যে একটা মানে সাহস চলে আসে। তো ফজলু ভাই যেটা বলতেছেন এটা ওনার ব্যাপার, আমি জানি না উনি কেন বলতেছেন। আর আমারটা তো আমি আগেই বললাম যে আমার কাজই হলো কাউকে খুশি করা, খুশি কেউ হলো কি হলো না এটা আমি দেখি না ভাই। আমি দেখি, আমি যেটাকে সত্য মনে করি, আমি যেটাকে উচিত মনে করি সেটা আমি বলি। আবার বলি আপনাকে, আমি কিন্তু মহাজ্ঞানী কেউ না, আমি একটা অতি সাধারণ মানুষ। যে কারণে আমার বক্তব্য অনেক ভুল থাকে, কিন্তু আমি নিজে স্বীকার করছি আমি ভুল করি। কারণ কি, মানুষ মাত্রই ভুল করে। পৃথিবীতে আপনি এমন একটা মানুষ দেখাতে পারবেন না যার সব ঠিক, পারবেন না। আমি এরকম সব ঠিক না, আমিও ভুল করি। আমার ভুলটা যদি আপনি ধরিয়ে দেন তাহলে কিন্তু আমি মেনে নেই। এখন আপনি যদি তখন গালাগালি করবেন, অনেকে আছে আমাকে গালাগালি করে, এটা কি কারণে করে জানেন? তার কাছে ওই যুক্তির কোনো পাল্টা যুক্তি নাই। যখন যুক্তি না থাকে তখন তারা গালাগালি করে মনের একটা আনন্দ অনুভব করে, একটা আমোদ অনুভব করে। তারা করুক, ওটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, তারা তাদের আনন্দ অনুভব আনন্দ নিয়ে থাকুক, আমার কোনো আপত্তি নাই ভাই। কিন্তু
প্রশ্ন হলো কোন কথাটা তেতো কোন কথাটা মিষ্টি, এটা আপনি বলতে পারবেন না, কারণ যে কথাটা আপনি মিষ্টি বলছেন সেটা আবার কারো কারো কাছে কিন্তু তেতোই মনে হয়, এটাও কারো কারো কাছে কিন্তু তেতো মনে হয়। কাজেই আমার কথা যখন আমি ডেলিভারি দেই সেটা মিষ্টি কি তেতো এটা আমি বিচার করি না, আমি খালি বিচার করি যে কথাটা আমি বলছি আমি কি আমার বিবেকের কাছে সৎ কিনা, আমি যা বলতে চাই তা বলতে পারছি কিনা, এটাই আমার কথা। এবং আমার কথা যে একদম চূড়ান্ত সত্য এটা আমি দাবি কখনোই করি না। ফজলু ভাই ওনারও একটা পলিটিক্যাল একটা আছে, চিন্তা আছে, উনি হয়তো ওনার মতো করে বলেন, এটা ওনার ব্যাপার। তো আমরা দেখতে পাচ্ছি যে ভিউ বাড়াতে এই যে সোকল যে পপুলিস্ট আলাপ আলোচনা করা অথবা তৌহিদি জনতার নামে একটা যে মবের সংস্কৃতি সেটাকে উস্কে দেয়া, বা এই যে দেশের যেটা বিভাজনের সংস্কৃতি তৈরি করা বা দেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দেয়াতে কোনো কোনো চক্রকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়াশীল একটা ভূমিকা রাখছে। তো আমি জানতে চাই আপনার কাছে আসলে এই যে চক্রটা যারা কাজ করছে এদের আলটিমেট লক্ষ্যটা আসলে কি আপনার মনে হয়? এদের শুনেন, এদের নানা জনের নানা ধরনের লক্ষ্য। একটা হলো দেখেন তৌহিদি জনতা অর্থটা কি, তৌহিদি জনতার অর্থটা কি ভাই, তৌহিদি জনতা কি করবে? তাদের কাজ কি একজনকে জেলখানা থেকে ছাড়াই নেওয়া? তাদের কাজ কি এক জায়গায় যে গরু জবদের জিয়াফত করা? তাদের কাজ কি মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করা? এটা তৌহিদি, এটা যদি তৌহিদি জনতার কাজ হয় তাহলে তৌহিদি শব্দটার অর্থই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কি আল্লাহ করতে বলছেন? বলেন নাই। এখন ওনারা করেন, কেন করেন সেটা আমি বলি। সরকার পরিবর্তন, হাসিনা সরকারের পতনের পর কতগুলি জিনিস কিন্তু খুব ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে। হাসিনা সরকার কিছু মানুষ তার 16 বছরের রাজত্বকালে কিছু মানুষকে তারা অহেতুক টর্চার করেছে, অহেতুক টর্চার করেছে। মানে আপনার এই জঙ্গি নাম দিয়ে, তারপরে আপনার ইসলামী যারা মানে মাথা মধ্যে টুপি থাকলেই হলো কারো কারো তার কিন্তু টর্চার করেছে। আবার কারোর সঙ্গে তারা মিলও করেছে, দুটাই করেছে। জামাতে ইসলামকে 15টা বছর ধরে দৌড়েছে। ভাই এগুলি সবাই কিন্তু একটা পলিটিক্যাল পার্টি, একটা পলিটিক্যাল আদর্শের মানে দল ছিল। কিন্তু যেই মাত্র হাসিনা সরকারের পতন হলো, পতন হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন 1 মাসের মধ্যে জামাতের নিষেধাজ্ঞা উঠে গেল। ঠিক আছে, এটা উঠতে, এটা তো তাদের নিষিদ্ধ করাই ঠিক হয় নাই, উঠে গেল। কিন্তু পাশাপাশি যারা নাকি রিয়েলি একটু প্রবলেমেটিক ছিল তারাও কিন্তু এখন দ্বিগুণ বেগে ফিরে আসলো এবং তারা বলার চেষ্টা করলো যে আমাদের জয় হয়েছে। আসলে কি তাদের জয় হয়েছে? তাদের জয় হয়নি, জয় হয়েছে সাধারণ মানুষের। এদেশের সাধারণ মানুষ যারা, তারা কিন্তু এই সমস্ত আপনার মরাল পুলিশিং করে না। তারা যে মরাল পুলিশিং করা শুরু করলো, যে কার ওড়নার দৈর্ঘ্য কতটুকু, কার ওড়না দেহের কত অংশ ঢাকতে পারলো, এই মরাল পুলিশিং আমাদের দেশের মানুষ করে না। গ্রামে যান, গ্রামে যাই দেখেন গ্রামের নারীরা কিভাবে থাকে দেখেন, ওটা নিয়ে কোনো সমস্যা হয়? হয় না তো, ওটা তো সমস্যা হচ্ছে না। কিন্তু এটা যারা করছে এই কাজগুলো, তারা এইগুলির মাধ্যমে নিজেদের শক্তিমত্তার প্রকাশ ঘটানোর চেষ্টা করছে, আর কিচ্ছু না। আর এদেরকে কিছু লোক উস্কে দেয়, কিছু লোক উস্কে দিচ্ছে। তারা তাদের মধ্যে মানে 2-1 জন বলতেই হয়, তারা 2-1 জন বিদেশে অবস্থান করে, তারা ওইখান থেকে এদেরকে উস্কে দেয়। সত্য মিথ্যা আবোল তাবোল কথা বলে, অর্ধ সত্য নানা রকম ভাবে বলে, নানা রকম মানে আপনার লজিকের নানা রকম বিকৃতি করে তারা উস্কে দেয়। আমি এদেরকে লক্ষ্য করে একটা কথা বলি, ভাই আপনারা তো উস্কে দিচ্ছেন, আপনারা তো দেশে নাই, আপনারা দেশে আসেন। ঠিক আছে, হাসিনা সরকারের আমলে আপনারা আসতে পারতেন না, আপনাদের নানা রকম রিস্ক ছিল, এখন আসেন না কেন? দেশে আসেন, এসে বসেন, কথা বলেন, এদের সঙ্গে মিশেন। যাদেরকে আপনি রাজপথে ঠেলে দিচ্ছেন তাদের সঙ্গে রাজপথে আপনিও যান। আপনি ওখানে বসে বসে আরামে বসে বসে এদেরকে নামাই দিবেন, ইনকিলাব জিন্দাবাদ বলে মাঠে নামাই দিবেন, নামাই দিয়ে ওখানে বসে বসে তামসা দেখবেন। আপনারা শুনেন, আপনি কখনো আগুন দেখেছেন? আগুন যখন জ্বলে, আগুনের রূপটা দেখেছেন? আগুনের রূপ কিন্তু দেখতে খারাপ না, আগুন দেখতে কিন্তু খারাপ লাগে না, লাল রঙের জলে, হ্যাঁ অল্প জলে, কম জলে জলে। কিন্তু আগুনটা যখন আপনি কাছে থেকে দেখবেন, যখন আগুনের তাপটা পাবেন, তখন আপনি জানবেন কি ভয়াবহ অবস্থার মধ্যে আপনি আছেন। তো ওরা তো আগুনের তাপ পায় না, ওরা আগুনের রূপ দেখে মুগ্ধ হয়, মোহিত হয়।
এবং ভাব নেয় আমি আগুন ধরাতে পেরেছি। কিন্তু আমরা যারা দেশে আছি আমরা টের পাই আগুনের তাপটা কি। এক জায়গায় যখন ভাঙচুর শুরু হয় ওই রাস্তা বন্ধ হয়ে যায়, মানুষজন ওদিকে যে যেতে পারে না। যে কারণে ভাঙচুর হয় ওই কারণ অন্যান্য জায়গায় যখন থাকে তারা আতঙ্কিত হয়, এই বুঝি আমারটাও হলো। এই ভাঙচুর কোনো সমাধান নয়, বিপ্লব হয়েছে ভাই, সবচেয়ে বড় কথা মাথায় রাখতে হবে, বিপ্লব হয়েছে। অমুককে আপনি শেষ করে দিবেন, অমুককে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন, এর মাধ্যমে একটা দেশ অগ্রসর হতে পারে না। আমাদের দেশের কয় কোটি লোক, আপনি অর্ধেক লোককে বাতিল করে দিয়ে দেশে অগ্রসর করবেন? যে কথাটা আওয়ামী লীগ আমলে পুরো 15 বছর আমি বলে এসেছি। আওয়ামী লীগের লক্ষ্য কি ছিল? জামাতে ইসলামকে, বিএনপিকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া। আওয়ামী লীগ কিন্তু এই উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল এবং তারা সেটা করতো, ধীরে 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 করতো। এবং তারা তো এক পর্যায়ে বিএনপিকে একটা জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে। জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে সে নাকি পাকিস্তানের চর ছিল, বলছে তো রে ভাইগুলো। কেন বলছে? তাদের লক্ষ্য ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া। তখন আমি বারবার বলেছি, আপনি বিএনপির যে এই কোটি কোটি সমর্থক আছে, জামাতের যে কোটি কোটি সমর্থক আছে, এই লোকগুলিকে আপনি নিশ্চিহ্ন করতে পারবেন না। তাদেরকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন? পারবেন না। বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না। এখন আমি দেখছি এই সরকারের আমলে এসেও, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসেও, এই ডক্টর ইউনূসের মতো লোকের আমলে এসেও আমি দেখছি তারা দেশটাকে আগের চেয়েও তীব্রভাবে বিভক্ত করার চেষ্টা করছে। এটা আমার জন্য মনে হচ্ছে এটা ভয়ঙ্কর একটা দৃশ্য। এবং আমি আবারও বলছি, বিভক্ত জাতি অগ্রসর হইতে পারে না, দেশকে ঐক্যবদ্ধ করতে হবে। যারা অন্যায় করেছে তাদের প্রত্যেককে আপনি সাজার আওতায় নিয়ে আসেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দেশটাকে দয়া করে ভাগ করবেন না। এবং দেশটাকে ভাগ করার জন্য সবাই যেন প্রাণপণে একটা কম্পিটিশনে নেমে গেছে। এর চেয়ে দুর্ভাগ্য আমাদের আর কিছু হতে পারে না। তো জনাব মাসুদ কামাল, আপনি যে বিভক্তির কথা বলছেন, এই বিভক্তি তো আমরা রাজনৈতিক দলগুলোর মাঝেও দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি তারা চাচ্ছে যে দ্রুত নির্বাচন হোক, আবার ছাত্ররা যে দলটা করলো তারা চাচ্ছে যে হাসিনার ফাঁসির নামে একটা সময় ক্ষেপণ করতে। আবার জামায়াতে ইসলাম তারাও যে কোন উদ্দেশ্যে খেলছে সেই মতলবটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার। তো অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আপনি যদি এখন নির্বাচনের কথা বললেই আপনাকে বলা হবে যে আপনি বিএনপির দালাল। তো এই যে এক একজনকে দালাল ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে বা একটা এই যে বিভাজনের যে বিষয়টা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মাঝে, এই প্রবণতাটা আসলে কতটা খারাপ একটা আগামীর পূর্বাভাস আমাদেরকে দিচ্ছে বলে আপনি মনে করেন? দেখেন, আমি একটা কথা বলি, এই যে রাজনৈতিক মতবিরোধ, এই বিভাজন কিন্তু খুব বেশি ক্ষতিকর না। রাজনৈতিক বিভাজন তো থাকবেই, দলগুলি আলাদা আলাদা, তাদের আলাদা আদর্শ আছে, আলাদা রাজনীতি আছে। কাজেই বিএনপি, জামাত অথবা ছাত্র সংগঠন অথবা জাতীয় নাগরিক পার্টি, এদের মধ্যে যে মতবিরোধ, এটা নিয়ে কিন্তু আমি চিন্তিত না। এটা পৃথিবীর সব দেশে আছে, কোন দেশে নাই? আপনি আমেরিকায় আছেন, আপনি ভাবেন ওখানে রিপাবলিকান আর ডেমোক্রেটদের পলিসি কি একটা তো বিভাজন আছে, ওইটা কোনো সমস্যা না। সমস্যা হলো নিশ্চিহ্নের রাজনীতিটা। যখন আপনি একটা দলকে নিশ্চিহ্ন করতে চান তখন হলো প্রকৃত দেশটাকে ভাগ করে দেওয়া হয়, ওই বিভাজনটা মারাত্মক। আমরা ভিন্ন মত থাকব, ভিন্ন ভিন্ন চিন্তা থাকবে, আমাদের ভিন্ন ভিন্ন আদর্শ থাকবে, কিন্তু আমরা জাতীয় স্বার্থে এক থাকব। কিন্তু ভয়ঙ্কর হলো যে জাতীয় স্বার্থেও তারা এক না। তারা বলে যাচ্ছে তুমি আসতেই পারবা না, তুমি এখানে দাঁড়াই। আপনি আমার একটা কথা বলেন, আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। মাঝখানে আওয়ামী লীগ কিছু রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করলো। আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিক কর্মসূচির ঘোষণা করছে আমার কাছে এটা মনে হয়েছে ঠিক করে নাই। কারণ তারা আড়ালে থেকে, মানে আন্ডারগ্রাউন্ডে থেকে, আবার শেখ হাসিনা উনি দেশ থেকে পালিয়ে গেছেন, উনি ওখানে বসে আপনার মানে আপনার কি বলে অডিও ভাষণ দিচ্ছেন, এগুলো কোনোটাই আমার পছন্দ হয় নাই। এটা আমি পছন্দ করি না, সাপোর্টও করি না। কিন্তু একটা প্রত্যন্ত এলাকার একটা আওয়ামী লীগের কর্মী অথবা কর্মীও না, সে নৌকা মার্কা ভোট দেয়, তার ফ্যামিলি আওয়ামী লীগ করে, আজকে থেকে 50 বছর ধরে আওয়ামী লীগ করে, তারা তো আওয়ামী লীগের মধ্যে একটা ফিলিংস থাকতেই পারে। তো সেই লোকটা আওয়ামী লীগের জন্য যদি লিফলেট বিতরণ করতে চায় এবং যদি সেই লিফলেটে রাষ্ট্র বিরোধী কোনো কথা না থাকে, তাকে আপনি অ্যারেস্ট করবেন কোন আইনে? আপনার কোন, আওয়ামী লীগ তো অবৈধ, মানে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ তো এদেশে একটা বৈধ রাজনৈতিক দল। এই গভর্নমেন্ট কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে? করে নাই তো। এই গভর্নমেন্ট ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, বুঝলেন? এই নিষিদ্ধ করাটা ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে এটা অন্য তর্ক, ওই তর্কে আমি যাব না। কারণ নিষিদ্ধ গভর্নমেন্ট করে ফেলাইছে। গভর্নমেন্ট যখন কোন একটা নিষিদ্ধ করে এবং গভর্নমেন্টের সে আইন আছে, সে আইন দিয়ে নিষিদ্ধ করছে, যখন নিষিদ্ধ করছে
তখন সেটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না। আইন, সরকারের অনেক আইন থাকে যে আইনটা আপনার পছন্দ হয় না, আমার অনেক আইন আছে পছন্দ হয় না, কিন্তু আইনটা আমি অপছন্দ করতে পারি, কিন্তু আইনটা আমি অমান্য করতে পারবো না। আমি সব আইন মানার পক্ষে। আমার যদি আইনটা অপছন্দ হয়, আমি আইনটা পরিবর্তনের চেষ্টা করতে পারি, কিন্তু আইনটা যতক্ষণ আমি পরিবর্তন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি সেটাকে অমান্য করতে পারবো না। তাহলে আইন বলে যে আওয়ামী লীগ একটা বৈধ দল। যদি আওয়ামী লীগ একটা বৈধ দল হয় আইন দ্বারা, তাহলে সেই দল একটা কর্মসূচি পালন করবে, আপনি করতে দেবেন না কেন? আমাদের এই যে আপনার প্রধান উপদেষ্টার যে মানে আপনার আপনার প্রেস সচিব যিনি আছেন, উনি বললেন কি লিফলেট বিতরণ করে তাকে অ্যারেস্ট করা হবে। আমি সিম্পল একটা কোশ্চেন করতে চাই, আপনি গ্রেপ্তার করবেন কোন আইনে? আইনটা কি? কোন আইন নেই। কিন্তু বিএনপি তো অনেক কিছু বলে যে সরকারের পছন্দ হয় না, জামাত ইসলাম তো অনেক কিছু বলে যেটা সরকারের পছন্দ হয় না। এখন জামাত যদি ওই কথাটা বলে তাকে অ্যারেস্ট করবেন আপনি? দেখেন, জামাত মাঝখানে একটা কর্মসূচি ঘোষণা করলো যে এটিএম আজহারুল হককে মুক্তি না দিলে তারা যমুনার সামনে অবস্থান ধর্মঘট করবে। বলছিল না? বলছিল। তখন কি হুঙ্কার দিয়ে শফিউল আলম বলছিল যে ওখানে গেলে জামাতকে অ্যারেস্ট করা হবে? বলছিল? বলে নাই তো, বলে নাই। কিন্তু জামাতের এই কর্মসূচির বাস্তবায়নের জন্য আমি নিজে কানে শুনেছি জামাতের অনেক লিডার বলেছেন হাইকোর্ট ঘেরাও করা হবে যদি মুক্তি না দেওয়া হয়। এটা তারা বলতে পারে? বেআইনি কথা বলছি। আপনি হাইকোর্ট ঘেরাও করতে পারেন না, এটা তো আদালতের ব্যাপার। কিন্তু তারপর তাকে অ্যারেস্ট করা হয়েছে? হয় নাই। কেন হয় নাই? হয় নাই এই কারণে যে এটা তাদের রাজনৈতিক বক্তব্য। দেখেন, এটা কিন্তু মানে রাজনৈতিক, এটা কিন্তু কিঞ্চিত আইন লঙ্ঘনও আছে, তারপরেও এটা কিন্তু রাজনৈতিক বক্তব্য হিসেবে ইগনোর করা হয়েছে। আর আওয়ামী লীগ লিফলেট বিতরণ করবে, লিফলেট বিতরণ করলে তাকে গ্রেপ্তার করা হবে, তখন পর্যন্ত কেউ জানে না ওই লিফলেটে কি আছে। এটা বলে কিভাবে? তাও কে বলতেছে? সরকার একজন কর্মচারী, মানে যার বেতন আমি আপনি দেই, আমার বেতনভোগী একজন কর্মচারী, সে বলতেছে, এবং ওই যে আওয়ামী লীগের লিডার অথবা আওয়ামী লীগের কর্মী, তার কাছ থেকে কিন্তু সরকার ট্যাক্স নিয়ে এই লোকটাকে বেতন দিচ্ছে। তো সে বলতেছে যে আমার চাকর বলতেছে যে আমার মনিব যদি এই কাজটা করে তাহলে তারা আমি অ্যারেস্ট করবো। হলো ভাই? এটা কি হলো? এই জিনিস আমাদের দেশে চলছে। এই যে চলছে, যখন নাকি আইন প্রয়োগকারী ব্যক্তি আইন ভঙ্গ করছে, তখন কিন্তু সাধারণ মানুষ ভাবে তাহলে তো আমি আইন ভঙ্গ করতে পারি। তখন একটা বিশৃঙ্খলা তৈরি হয়। এই বিশৃঙ্খলাগুলো করা ঠিক না। জি, ধন্যবাদ। এবার অন্য একটি প্রসঙ্গে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। শেখ হাসিনার যারা বড় বড় অলিগার্ক ছিল, যেমন হামিম গ্রুপ, এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এদের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র বেক্সিমকোর সালমান এফ রহমান ছাড়া মোটামুটি আর বাকি যারা রয়েছে তারা কিন্তু সকলেই নিরাপদে আছে। এবং বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলমের সাথে আপনি জানেন যে গভর্নর আহসান এইচ মনসুর তিনি বৃহস্পতিবার দেখাও করেছেন এবং তাদের ঋণকে পুনঃতফসিলের একটা সুযোগ দেওয়ার তিনি সবুজ সংকেত দিয়েছেন, যেটা আনপ্রেসিডেন্টেড। কারণ কোনোভাবেই তারা এই সুযোগটি পেতে পারে না, কারণ তারা যে পরিমাণ টাকা ঋণ খেলাপি করেছে তাদের এই অবস্থায় পুনঃতফসিল দেওয়াটা মানে সম্পূর্ণরূপে একটা আইন লঙ্ঘনের কাজ হয়েছে। তো এইগুলো আসলে কিসের আলামত দিচ্ছে বলে আপনি মনে করেন? এটা আলামত হলো যে লাউ সেই কদু, আমরা সেদিকেই যাচ্ছি, আমরা সেদিকেই যাচ্ছি। আওয়ামী লীগ সরকার যা করেছিল এরাও সেদিকেই যাচ্ছে, অন্য ভঙ্গিতে যাচ্ছে। আপনি বলেন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে যে 10টা গ্রুপকে সরকার চিহ্নিত করছিল যারা নাকি আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং আওয়ামী লীগকে সুবিধা পাইয়ে দিয়েছে, ভাইস ভার্সা ছিল, তাদের ব্যাপারে এরকম 10টা গ্রুপকে তা চিহ্নিত করছে। সেই 10টা গ্রুপের মধ্যে বসুন্ধরা গ্রুপ আছে। বসুন্ধরা ঋণ পুরো তফসিলি করানোর জন্য তারা কি করছে? একটা অদ্ভুত অজুহাত দিছে। উনি বলেছেন ওনার নাকি 4 পুত্রের 4টা আলাদা আলাদা কোম্পানি। হ্যাঁ, এবং এই যুক্তি দিয়ে তারা এখানে প্রস্তাব নেয়। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো তাদের এই ব্যাপারে তাদের উপদেষ্টাকে বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন ডেপুটি গভর্নর, বুঝেন, এইখানে কিছুদিন আগে চাকরি করছে বাংলাদেশ ব্যাংকে, সে এখন ওনাদের গভর্নর হইয়া আসছে দুতিয়ালি করতে তার সাবেক সহকর্মীদের সঙ্গে। ভাই, বাংলাদেশে যদি দুর্নীতি দমন কমিশন স্বাধীন হতো, যদি তাদের মেরুদণ্ড থাকতো, তাহলে কালকে যে পরশুদিনের যে মিটিং হয়েছে সেই মিটিং এ যারা যারা উপস্থিত ছিল তারা প্রত্যেকের নামে মামলা করতো, পৃথিবীর যে কোনো দেশে হলে করতো, গভর্নর নামে মামলা করতো।
গভর্নর এটা করে সারা দেশের জন্য, সারা জাতির জন্য কি উদাহরণ তৈরি করলেন। আমি এই গভর্নরকে ব্যক্তিগতভাবে ভালো মানুষ মনে করতাম, ওনার সঙ্গে আমার বেশ কয়েকবার আমি বসছি, ওনাকে আমার খুব ভদ্রলোক, জ্ঞানী লোক মনে হয়েছিল, এবং মনে হয়েছিল যে এটা মানে ম্যান অফ প্রিন্সিপাল আমার কাছে মনে হয়েছিল। কিন্তু ওনার সম্বন্ধে যে সমস্ত তথ্য দেনিং পাচ্ছি, আমি পুরাই হতাশ। এবং ওনার মানে কি বলবো, ব্যক্তিগত জীবন নিয়ে, ওনার পারিবারিক জীবন নিয়েও যে সমস্ত ঘটনা আমি পাচ্ছি, ওনার পরিবার, ওনার ভাই, অমুক তমুক, ওনার ভাইরা আমাকে অনেক ফোন করে যে সমস্ত ঘটনা বলছেন, আপনি বিশ্বাস করতে পারবেন না যে এরকম লোকের চেহারা এরকম হয় কি হবে। তো হচ্ছে তো, এখন তো দেখতেছি ধীরে ধীরে তো মিলে যাচ্ছে সব। আমি হতাশ হয়ে যাচ্ছি যে এই দেশে কি তাহলে ভালো মানুষ নাই? আপনি যে অপরাধে বেক্সিমকো গ্রুপকে আপনি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করলেন, সেই একই অপরাধ করে বসুন্ধরা গ্রুপের মালিককে আপনি ঋণ পুনঃ তফসিল করার সুযোগ দিচ্ছেন। ভাই, মানুষ কি মানে এত বিক্রি হয়ে গেছে? দেখলাম তো, আমাদের সাংবাদিকরা বিক্রি হয়ে গেছে। আমাদের এখানে এখন যে আপনি জানেন, ঢাকায় বাংলাদেশের 2টা সাংবাদিক ইউনিয়ন আছে, একটা বিএনপি পন্থী সাংবাদিক ইউনিয়ন, আর একটা আওয়ামী লীগ পন্থী সাংবাদিক ইউনিয়ন। বিএনপি পন্থীর সঙ্গে জামাতরাও আছে, আওয়ামী লীগের সঙ্গে বাম দলগুলো আছে। এখন তো বিএনপি ক্ষমতা, মানে বিএনপি পন্থী সাংবাদিক ইউনিয়ন হলো পাওয়ারফুল, কারণ যেহেতু আওয়ামী লীগ সে যে বসুন্ধরা চাকরি করে, চাকরি যদি আগে থেকে করতো আমার কোনো আপত্তি ছিল। বসুন্ধরা গ্রুপে যে চাকরি করে, যে কাজটা ওখানে মানে ওখানে সম্পাদক হিসেবে কাজ করে, প্রেস ক্লাবের সভাপতি, উনি ছিল সহসভাপতি, প্রেস ক্লাবের সভাপতিকে আউট করে দিয়ে উনি সভাপতির দায়িত্ব দিচ্ছে, নিয়ে আবার ওটার মেয়াদ 1 বছর বাড়াইছে, মানে সে আরো 1 বছর সভাপতি থাকবে, এবং যে সে বসুন্ধরা গ্রুপে একটা পত্রিকার সে সম্পাদক হয়ে গেছে। তো এটা কি তার, উনি সম্পাদক হওয়ার অযোগ্যতা কিন্তু আমি বলছি না, উনি যোগ্য লোক, উনি সম্পাদক হওয়ার মতো যোগ্য। উনি আমারও কলিগ ছিলেন, আমারও সিনিয়র, উনি যোগ্য লোক। কিন্তু ওনার এই যোগ্যতার কারণে কোনো সম্পাদক বানানো হয়েছে না, তাকে সম্পাদক বানানো হয়েছে প্রেস ক্লাবের সভাপতি হিসেবে। আবার আওয়ামী লীগ আমলে যে প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, উনি আবার বসুন্ধরা গ্রুপের আরেকটা পত্রিকার সম্পাদকের স্ত্রী ছিলেন। তার মানে আপনি যেভাবেই শোন না কেন, যেভাবে ওই যে গ্রামে একটা প্রবাদ আছে যে চিট হয়ে এসো আর কাঠ হয়ে এসো, তোমার পা কিন্তু পায়খানে যাব। আর আপনি ওরা যেমনি আপনি করেন না কেন, এই সাংবাদিক ইউনিয়ন গুলো, সাংবাদিক সংগঠনগুলো সব এই বড় বড় অলিগার্ক যারা আছে তাদের কবজায় থাকছে, তাদের পকেটে থাকছে, রাখছে, কেউ কিছু বলছে না। তো এইটা হচ্ছে, এখন এইটাকে আপনি কিভাবে কি ব্যাখ্যা করবেন? বললাম তো ভাই, এই যে আমার যে ধীরে ধীরে আমার দেশের মানে মানুষের প্রতি মানে আস্থা, আমি একসময় বিশ্বাস করতাম যে এই দেশের মানুষগুলো বেসিক্যালি ভালো, 2-1টা খারাপ, কিন্তু এখন দেখি যে মানে খারাপের সংখ্যা দিন দিন এত বাড়তেছে, দুটাকে যাকে দেখছি তার চেহারা অন্যরকম হয়ে গেছে, চান্স পেয়ে গেছে। তো হতাশ হয়ে যাচ্ছি, তারপরেও আশা নিয়ে আছি, দেখা যাক, জীবনে তো শেষ পর্যায়ে আছি, কয়দিন বাঁচি দেখি। কিন্তু জনাব মাসুদ কামাল, আপনি সবার প্রতি হতাশ হলেও আমরা কিন্তু আমাদের এই যে তরুণ বা ছাত্র, তাদের প্রতি কিন্তু আমরা খুব আশাবাদী ছিলাম। বিশেষ করে জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদের যে একটা ভূমিকা ছিল, আমরা ভেবেছিলাম যে এই ছাত্রদের দিয়েই একটা সুন্দর আগামী আমরা রচনা করতে পারবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ছাত্ররা তারা একটা দল গঠন করলো, যেটা অলরেডি কিংস পার্টির তকমা পেয়ে গেছে। এবং এই ছাত্রদের দলের যিনি নেতৃত্বে আছেন, নাহিদ ইসলাম, তিনি তো আমাদের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে তাকে আমরা বলতে পারি একটা মহানায়ক। তো এখন এই মহানায়ক তিনি জানিয়েছেন যে নিরাপত্তার স্বার্থে তারা নাকি যাদের থেকে ডোনেশন নিচ্ছেন তাদের নাম তারা প্রকাশ করবেন না। তো এটা তো একটা দূরভিসন্ধিমূলক কথাবার্তা, এবং এর থেকে কিন্তু তাদের উদ্দেশ্য যে স্বচ্ছ না, এটা মানে প্রমাণ হয়ে যাচ্ছে। তো এখন প্রথমেই যদি তাদের এই অবস্থা হয়, তো এই দলের ভবিষ্যৎ আসলে কতটা উজ্জ্বল বলে আপনি মনে করেন? শুনেন, আমি নাহিদ ইসলামের এই কথা দিয়ে আগে শুরু করি। নাহিদ ইসলাম যে কথাটা বলেছে, এটা বেসিক্যালি কোনো ইনফরমেশন না, এটা বেসিক্যালি একটা ইনভাইটেশন। মানে এই কথা বলার মাধ্যমে নাহিদ ইসলাম অন্যান্য দুর্নীতিপরায়ণ, দুর্নীতিবাজ ব্যবসায়ীদেরকে বললেন যে তোমরাও আমাদেরকে টাকা দাও, আমরা তোমাদের নাম প্রকাশ করব না।
একদম ক্লিয়ার এন্ড সিম্পল। দিস ইজ নট অ্যান ইনফরমেশন, দিস ইজ অ্যান ইনভাইটেশন। এভাবে জিনিসটাকে খেয়াল করেন আপনারা, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ভাই আপনি পারবেন আপনার দেশের কোনো একটা রাজনৈতিক দলকে, ওরা তো আপনাদের দেশে তো, মানে আমি আমেরিকায়, আপনি থাকেন আমেরিকায়, জানেন তো আমেরিকার যে রাজনৈতিক দল করে ইলেকশন আগে তারা কিন্তু ফান্ড কালেকশন করে, জি ফান্ড কালেকশন করে না, তারা ফান্ড কালেকশন করে এবং সেই ফান্ডের তারা কিন্তু মানে হিসাবও দেয় যে কিভাবে টাকাটা খরচ হলো, তারা কিন্তু পাই পাই করে হিসাব দেয়। আপনি ব্রিটেনের লেবার পার্টি কি, আপনি যদি বলেন যে আমার নামটা প্রকাশ করেন না, এই আপনাকে আমি 1 মিলিয়ন পাউন্ড দিলাম, ওরা নিবে না তো আপনার কাছে টাকা, নিবে না। ওরা বলবে তোমার ট্রান্সপারেন্ট হতে হবে, কারণ এই টাকাটা তুমি যদি স্মাগলিং করে আনো নাই, তুমি যে ডাকাতি করে আনো নাই, সেটা তো আমাকে জনগণকে জবাবদিহি করতে হবে। যে টাকা দেবে সবার নাম আগে প্রকাশ করতে হবে, যে লোক টাকাটা কে দিয়েছে, তারপরে দেখতে হবে হোয়েদার ইট ওয়াজ ব্ল্যাক মানি অর হোয়াইট মানি, দেখতে হবে ভাই। আপনি চুরির টাকা ওইভাবে জায়েজ করবেন, তা তো হবে না, এটা তো হবে না, সেই সুযোগ তো আপনাকে দেওয়া হবে না। কাজে এই জায়গাটা হলো মূল সমস্যা। আপনি চোরের টাকা নিয়ে আপনি মসজিদ বানাবেন, ওই মসজিদ হবে না তোর ভাই, হবে বলেন আপনি, হবে না তো। তো এখন এই বিষয়টা যদি নাইজুল ইসলাম, মানে আমার ধারণা উনি বুঝে বলেছেন কি না বুঝে বলেছেন আমি জানি না, কিন্তু যতক্ষণ পর্যন্ত উনি এটা ক্লিয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত আমি মনে করবো এটা হলো এক ধরনের ইনভাইটেশন। উনি বাকি সবাইকে বলতেছেন হ্যাঁ ঠিক আছে আমাকে দেন, আমি আপনাকে নাম গোপন রাখবো। আচ্ছা উনি নাম গোপন না রাখলে, নাম প্রকাশ দিলে তার নিরাপত্তার সমস্যাটা কোথায়, এটা আমার বুঝান। হ্যাঁ একটা সমস্যা আছে, সেই সমস্যাটা কি, দুদক তাকে যে জিজ্ঞাসা করতে পারে তুমি যে ওকে টাকাটা দিলা, টাকাটা তুমি কিভাবে দিলা, এটা তার জন্য রিস্কি হতে পারে। এখন এই রিস্কে যদি উদ্ধার করার দায়িত্ব এই সংগঠন নেয়, তাহলে তো ভাই এদের নিয়ে হতাশ হওয়া ছাড়া কোনো উপায় নাই। অথচ এই দলটাকে নিয়ে তো আমরা আশাবাদী ছিলাম। এখন আপনার অন্য প্রসঙ্গে আসি, যেটা বলেন কিংস পার্টি। এই জন্য আমি মনে করি ডক্টর ইউনূস উনি ইন্টেনশনালি করেছেন নাকি না বুঝে করেছেন আমি জানি না, উনি এই আন্দোলনের জন্য সবচেয়ে বড় সেবোটাজটা ডক্টর ইউনূস করেছেন, 2 দফায় করেছেন। আমি আপনাকে জিনিসটা আমার ব্যাখ্যা করে বলি আপনাকে। প্রথম দফায় উনি করেছেন, প্রথম যখন উনি ক্যাবিনেটটা করলেন, উনি 2 জন স্টুডেন্টকে মন্ত্রিসভায় নিয়েছেন, ক্যাবিনেটে নিয়েছেন, পরে আরেকজনকে নিয়েছেন, 3 জনকে নিয়েছেন। এই নিয়ে উনি ছাত্রদের মধ্যে সাথে যে ঐক্যটা ছিল সেই ঐক্যটাকে ভেঙে দিয়েছেন, জাস্ট ভেঙে দিয়েছেন। আমি তখনই বলেছিলাম আপনি একটা ব্লান্ডার করলেন একটা, এই ব্লান্ডার কিন্তু উনার ব্লান্ডার হয়েছে, মানে উনার জন্য ব্লান্ডার তা কিন্তু আমি বলি নাই, আমি বলছি জাতির জন্য একটা ব্লান্ডার করলেন আপনি। জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশার ক্ষেত্রে একটা ব্লান্ডার করলেন। কিভাবে করলেন সেটা আপনাকে আমি বলি। যখন নাকি দেখা গেল এই 2 জন লোক, 2 জন স্টুডেন্ট মন্ত্রী হয়ে গেল, তো বাদ বাকি সকল স্টুডেন্টের মধ্যে একটা হতাশা ছড়াই গেছে। তাদের মধ্যে প্রশ্ন উঠছে হোয়াই নট মি, আমিও তো হতে পারতাম, আমি নই কিন্তু আসিফ, আমি নই কিন্তু নাহিদ, হোয়াই। ভাগ ভাগ হয়ে গেল। কিন্তু প্রথমে বলা শুরু করলো যে পাবলিক ইউনিভার্সিটি হইলো কেন, প্রাইভেট ইউনিভার্সিটি নাই কেন, প্রাইভেট ইউনিভার্সিটি কি কোনো ভূমিকা নাই, এই ঝামেলা কিন্তু এখনো চলছে। তারপরে বলা হলো পাবলিক ইউনিভার্সিটির মধ্যে কেবল ঢাকা ইউনিভার্সিটি কেন, যে ইউনিভার্সিটি আন্দোলনের একজন লোক মারা যায় নাই সে ইউনিভার্সিটি কেন, যাদের গায়ে একটা ফুলের টোকাও লাগে নাই তারা কেন, একজন পঙ্গু লোককে করতে পারতো, যে গুলি খাইছে তার চেয়ে বেশি ট্যাক্স শেয়ার কি এরা করছে, এই আসিফ মাহমুদ সজীব কি তার চেয়ে বেশি ট্যাক্স শেয়ার করছে? এবং যে গুলি খাইছে পুলিশটাকে দেখে দেখে যারা কম মেধাবী তাদেরকে গুলি করছে নাকি? অনেক মেধাবীও গুলি খেয়েছে, তাকে এরা বসাইতেন দেখতাম, তা তো করেন নাই। বড় কথা হলো ছাত্রদের ঐক্যটা ওই দিনই শেষ হয়ে গেছে। যতই দিন গেছে এই বিভক্তিটা আরো তীব্র আকার ধারণ করছে, আরো স্পষ্ট হয়ে গেছে, দগদগে ঘাড় মতো ফুটে উঠেছে। এটা গেল 1 নম্বর স্যাবোটাজ ডক্টর ইউনূস করেছেন। ডক্টর ইউনূস 2 নম্বর যে স্যাবোটাজটা করেছেন সেটা আপনাকে আমি বলি। সেটা হলো উনি ইংল্যান্ডের ফিনান্সিয়াল টাইমসে যখন পডকাস্ট ইন্টারভিউটা দেন, তখন উনি বলেছেন যে উনি ছাত্রদেরকে রাজনৈতিক দল করতে বলেছেন। ছাত্ররা খুব একটা আগ্রহী ছিল না, উনি তাদেরকে পুশ করেছেন, বলেছেন তো। এই বলার মাধ্যমে যখন তারা রাজনৈতিক দল করলো তখন তারা হয়ে গেল কিংস পার্টি। কারণ সবাই বলা শুরু করলো যে তোমাদের তো ডক্টর ইউনূসই বানাইছে বলছে রাজনৈতিক দল, এটা হলো ডক্টর ইউনূসের প্রেসক্রাইবড পার্টি।
এটা কিন্তু ওই ছাত্রদের যারা রাজনীতি দল করেছে তাদের জন্য একটা মহা ক্ষতির কারণ হয়ে গেল। ছাত্রদের সবচেয়ে বড় ক্ষতি করেছে ডক্টর ইউনূস, বুঝে করুক না বুঝে করুক, ডক্টর ইউনূস ক্ষতি করেছে। এই জিনিসটা ছাত্ররা বুঝে নাই এখন পর্যন্ত, নাকি বুঝছে আমি বলতে পারবো না। এই কলঙ্ক মাথায় নিয়ে তাদের সামনের দিনগুলিতে অগ্রসর হতে হবে। তারা কিভাবে অগ্রসর হবে? তারা কি এই কলঙ্ক দূর করার চেষ্টা করবে, নাকি আবার সেই চোরাবালিতে পা দিবে? এবং নাহিদ ইসলামের এই সর্বশেষ যে বক্তব্যটা আপনি আমাকে দেখালেন, এটা হলো সেই চোরাবালিতে পা দেওয়ার একটা নমুনা। তারা আরো অনেক ভুল করতেছে এরকম ভাবে। তারা মনে করেন, আমি যেমন এই যে প্রশ্নটা আমি প্রথম দিন করেছিলাম 28শে ফেব্রুয়ারিতে, যে আপনারা যে মিটিংটা করতেছেন আপনি খরচটা কোথায় পেলেন ভাই? আপনি খরচের হিসাবটা আমাকে দেন। কারণ ওদের যে মূল লিডার নাহিদ ইসলাম, তার ব্যাংকে আছে মাত্র 1 লাখ টাকা, উনি নিজেই বলেছেন। এবং যখন বলেছেন তখন আমি খুশি হয়েছি, উনি একটা ভালো কাজ করছেন। আমি বরং এটা নিয়ে আপনার আরো আলোচনা করতে পারি যে অন্য অন্য উপদেষ্টারা কেন হিসাব দিচ্ছে না, ওদের হিসাব দেওয়া উচিত আমি মনে করি। এবং নাহিদ ইসলাম একজন জুনিয়র হয়ে সে প্রমাণ করছে কি করা উচিত, অন্যরা কেন করেন নাই। তাহলে কি এবং ডক্টর নিজে কেন হিসাব দিচ্ছেন না? হিসাবটা দিতে হবে না ভাই। আপনি আমাদের নবীর কাহিনীটা আপনি জানেন, যে ওনাকে বলছিল আমার বাচ্চা মিষ্টি খায়, তাই একটু বলে দেন আপনি। উনি বলছিলেন কি, তুমি 10 দিন পরে আসো, কারণ উনি এই 10 দিনে নিজের মিষ্টি খাওয়ার লোকটা সম্বরণ করেছেন। তার মানে পরিবর্তনটা আসতে হবে মাথা থেকে। ডক্টর ইউনূস কি এবার কেউ নাকি? ইলেকশনের সময় তো ওনারও 1 ভোট আমারও 1 ভোট। ওনার সুযোগ ছিল প্রমাণ করার যে উনি আসলে একজন ভালো মানুষ। উনি প্রমাণ করেছেন আসলে উনি একজন বৃদ্ধ মানুষ। আমরা তো ওনার এই পরিচয় পাইতে চাই নাই। এবং এখানেই দেখা যায় যে উনি যে স্বজন প্রীতির একটা দৃষ্টান্ত। আমরা শেখ হাসিনাকে সমালোচনা করতাম যে তিনি গোপালগঞ্জের লোকজন এনে তার পুরো ক্যাবিনেট সাজিয়ে ফেলেছিলেন, আর এখানে দেখা যাচ্ছে যে একটা এনজিও এবং চট্টগ্রাম কেন্দ্রিক একটা তিনি ক্যাবিনেট করলেন, যেখানে তার পরিচিত লোকজনকে তিনি বসিয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ পদে। তো এইভাবে কি একটা মানে রাষ্ট্র চলে নাকি? এই যে মানে রাষ্ট্র তো চলছে না, চলছে কি বলেন আপনি? উনি বলতেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই আছে। তার আগে তো শেখ হাসিনা, তাহলে আমরা শেখ হাসিনাকে সরাইলাম কেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতো রাখার জন্য আপনার কেন হয়েছে? 2 নম্বর কথা হলো, উনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, উনি বিবিসি কে বলছেন। যেদিন বলছেন তার 3 দিন আগে ওনার স্বরাষ্ট্র উপদেষ্টা রাত্র 3:30টার সময় প্রেস কনফারেন্স করে। রাত্র 3:30টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী কি প্রেস কনফারেন্স করছে কেন? কেন? ও নৈশ সঙ্গীত শোনানোর জন্য? তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ না হতো, নাজুক না হতো, তাহলে সেটা করতো না তো। আজকে ডক্টর ইউনূস বলতেছেন, আজকে এই যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করতেছেন, কখন? যখন 8 বছরের একটা শিশু ধর্ষিত হচ্ছে, হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। যখন ঢাকা ইউনিভার্সিটির মতো এলাকায় প্রকাশ্যে একজন লোক যায় না, ওনার মাপ নিচ্ছে, ওনার দিয়ে কতটুকু জায়গা ঢাকলো কতটুকু ঢাকলো না সেটা তার সে প্রমাণ করার চেষ্টা করছে। সেই সময় উনি আন্তর্জাতিক নারী দিবসে বসে কি বলতেছেন, যে ফ্যাসিস্ট, পতিত ফ্যাসিস্ট সরকারের যারা নাকি লোক ছিল, তারা নাকি বিপুল অর্থ খরচ করে নৈরাজ্য সৃষ্টি করতেছে। তাহলে যে লোকটা কালকে ধরা হলো, সে কি ফ্যাসিস্ট সরকার টাকা খাই করছে? এবং সেই মামলা সেই মেয়েকে উড্র করতে হয়েছে চাপের মুখে পড়ে। তাকে যে লোকগুলো ছাড়াই নিয়ে আসলো ইয়ের থেকে, আদালত ইয়ের থেকে থানায় যেয়ে তারা যে নাটক করলো, তো সেই লোকগুলিকে ধরা হয়েছে? ধরা হয় নাই তো। তাকে অথচ ওই যে লোক এই মাপ নিছে তাকে আপনি ফুলের মালা পাগড়ি সব পরাই দিয়া তাকে আপনি মুক্ত করে নিয়ে আসলেন নতুন জামাইয়ের মতো। এগুলো তো উনি করতে দিলেন না দিলেন? তাহলে এখন উনি দায় চাপাচ্ছেন ফ্যাসিস্ট সরকারের উপর, তার লোকদের উপর, তাদের টাকার উপর। ফ্যাসিস্ট সরকারের লোকরা যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে অথবা ক্ষমতা থেকে চলে গেছে, তারা সেটা করতেই পারে। তারা সেটা মানে করে নাই এই গ্যারান্টি আমি দিচ্ছি না, হয়তো করছে হয়তো করে নাই, কিন্তু সেটা তো আপনাকে প্রমাণ করতে হবে। আপনি তো সুইপিং কমেন্ট করতে পারেন না। আপনি কি প্রমাণ করতে পারছেন একটা? এইটা শুনে আমার কাছে মনে হয়েছে কি জানেন, আপনি দেখেন 2014 সালের পর থেকে আওয়ামী লীগ কিন্তু তারা একটা বয়ান তৈরি করছিল। সেটা কি, যদি কোথাও আগুন ধরতো বলতো কি এটা জামাত শিবিরের অগ্নি সন্ত্রাস, আগুন সন্ত্রাস, বলতো না? বলতো। মাঝে মাঝে ভয় লাগতো এই সিগারেট ধরালে কি বলবে কিনা যে আগুন সন্ত্রাস জামাত শিবিরের। অবস্থাটা এমন দাঁড়াইছিল। এবং এরকম মানে এটা এত করে তারা বলতো যে এটাই যেন একটা বাস্তবতা হয়ে দাঁড়াইছিল। তো এখন এরাও সেটা বলতেছে, নিজেরা পারে না, পরিস্থিতি ভালো করতে পারে না, নৈরাজ্য থামাতে পারে না, সন্ত্রাস থামাতে পারতেছে না,
ধর্ষণ থামাইতে পারতেছে না, দোষ দিচ্ছে কার উপর? ওই আওয়ামী লীগের যারা নাকি পতিত স্বৈরাচারের দোসরদের উপর। ওরা ওদেরকে ধরেন, তাহলে আপনি এই ডেভিল হান্ট করে করলেনটা কি? কাউকে তো ধরতে পারলেন না। আপনি হাতে হাতে একটা ধরতে পারছেন, প্রমাণ করতে পারছেন? যে লোকগুলি তৌহিদি জনতার নাম দিয়ে এগুলো করতেছে, তারা যে আওয়ামী লীগের লোক, এটা প্রমাণ করেন আপনি। তাহলে কেন বলবেন তারা এটা করছে? তা না, সরকার আসলে তামাশা দেখে এবং নিজেরা তামাশা করে। কিন্তু যারা মাসুদ কামাল, এই তামাশার ফলশ্রুতিতে যেটা হচ্ছে আর কি, আমরা শেখ হাসিনাকে শুনতে পাচ্ছি যে তিনি বলছেন যে আমি দেশের কাছাকাছি আছি, আমি চুপ করে ঢুকে পড়বো। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের এই অনৈক্য বা এই বিভেদের ফলে আমাদের কিন্তু একটা সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু মাঝে মাঝে এই ভয়টা কাজ করে যে আসলে কি বাংলাদেশের রাজনীতিতে এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা সে কি আবার পুনর্বাসিত হতে পারে বা প্রত্যাবর্তন করতে পারে? কারণ আমাদের এই অনৈক্য বা বিভেদ থেকে তো মনে হচ্ছে যে হয়তো শেখ হাসিনা আবার এই দেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পারে বা পুনর্বাসিত হতে পারে। এই ভয়টাও তো মানে মনের মধ্যে কখনো কখনো কাজ করে যে সে যদি সত্যিই চুপ করে ঢুকে পড়ে তাহলে তো আমাদের আবার পরিণতি খারাপ হবে। তা আপনি কি ওই আশঙ্কাটা দেখেন? দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, শেখ হাসিনা ঢোকার চেষ্টা করবে, সে তার দলীয় নেতৃত্বে আবার ফিরে আসার চেষ্টা করবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ভাই শেখ হাসিনার চ্যাপ্টার বাংলাদেশ থেকে ক্লোজড। আওয়ামী লীগ ফিরে আসবে, আমি যে এটা কিন্তু সম্পূর্ণ, এটা কিন্তু আবার পার্সোনাল অপিনিয়ন, কিন্তু আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ ফিরে আসবে। কারণ আওয়ামী লীগ একটা বিরাট দল, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী আছে, এবং আওয়ামী লীগের যদি নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ আবার ভালো করবে এদেশে, এটা হবে। যে যত চেষ্টা করুক, ওই যে আসিফ মাহমুদ সজীব ভুয়া বলছে আওয়ামী লীগ সে নিশ্চিহ্ন করে দিবে, হ্যান করুক, এগুলো বোগাস কথাবার্তা ভাই, এগুলো ছোট বাচ্চা মানে পোলাপানের কথা, এর বাস্তবতা না এটা। কিন্তু শেখ হাসিনা আবার এখানে আসবে, এটা আমি পার্সোনালি মনে করি না। কারণ এই দেশের মানুষের যে ঘৃণা, এমনকি আওয়ামী লীগ করে এমন লোকও শেখ হাসিনাকে ঘৃণা করে। আমার কাছে নিজে বলতে শুনছি আমি, সে বলছে শেখ হাসিনা এটা করলোটা কি? সে নিজে ধ্বংস হলো, আওয়ামী লীগকে ধ্বংস করলো, এবং সে তার বাপকে ধ্বংস করলো। তারা কিন্তু শেখ হাসিনাকে এইভাবেই করে। অনেক লোক আছে যারা নাকি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে, তারা শেখ হাসিনাকে ঘৃণা করে, অমন অনেক লোক আছে। কিন্তু একটা দুর্ভাগ্যজনক কি আমি বলি আপনাকে, এই সরকারের কিছু কিছু লোক তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে, এটা বলে বলে, এবং তাদের কিছু আপনার বাল সুলভ কর্মকাণ্ডের কারণে তারা বরং শেখ হাসিনাকে ফেরত আনার একটা চেষ্টা করতেছে বলে আমি মনে করি। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, যেমন ধরেন এই যে 32 নম্বরটা ভাঙা হয়েছে না? আচ্ছা, এটা কে ভাঙলো? এটা কি সরকার ভাঙছে? ভাঙে নাই। সরকার কি এই ভাঙায় খুশি হয়েছে? মনে মনে খুশি হইতে পারে, আমি জানি না, কিন্তু প্রকাশ্যে যেদিন ভাঙা হলো তারপরের দিন কি প্রধান উপদেষ্টা 2বার বিবৃতি দেয় নাই? 2বার দিছে। একবার দুপুরে দিছে, তার মনে হয়েছে বোধহয় বিবৃতিটা কম হয়ে গেল, আবার রাতের বেলা দিছে, গভীর রাতে। 2বার তারা বিবৃতি দিয়ে এই ঘটনা কিন্তু নিন্দা করছে। তার মানে ওনাদের নিন্দা করতে হয়েছে। কেন করতে হয়েছে? সারা দুনিয়াকে দেখানোর জন্য এটা আমরা চাই নাই। কিন্তু ওনারা যেটা চায় নাই, এটাকে ওনারা প্রমাণ করতে পারছে কোনো একটা কাজের মাধ্যমে? পারে নাই। এর মাধ্যমে হয়েছেটা কি? এর মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো গিয়ে এই যে শেখ হাসিনা ইন্ডিয়ায় যে লুকায় আছে, পালাই আছে, অথবা ইন্ডিয়া তাকে থাকতে দিছে, যখন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলাটা শুরু হয়েছে, এবং যখন নাকি আদালত তার বিরুদ্ধে একটা রায় দিবে, অথবা আদালতে মামলার জন্য তাকে আনার প্রয়োজন হবে, তখন কিন্তু সারা দুনিয়ার কাছে ইন্ডিয়া কিন্তু একটা মানে আপনার বেকায়দায় ছিল একদিন। তারা বলতে পারতো না, যুক্তি দিয়ে বুঝাইতে পারতো না যে কেন তারা শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না। এখন কি হলো? এই ঘটনার মাধ্যমে তারা শেখ হাসিনার পক্ষে একটা যুক্তি আমরা ওনাদের হাতে উঠাই দিলাম। এই তৌহিদি জনতা এবং তাদের যারা উস্কাইছে, তারা একটা ওদের হাতে একটা যুক্তি উঠাই দিল। কি যুক্তি উঠাই দিল? দেখেন, আমাদের সঙ্গে ইন্ডিয়ার যে চুক্তিটা আছে, সেই চুক্তিতে বলা হয়েছে তারা আমাদের বন্দীকে ফেরত দিতে বাধ্য। খালি একটা অপশন আছে যেখানে ফেরত না দিলেও পারবে, সেটা হলো যদি আশ্রয়দাতা রাষ্ট্র মনে করে যে এই বন্দীকে ফেরত দিলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন, তখন তারা নাও দিতে পারে। সিম্পলি এই ঘটনাটা আমরা ঘটাই দিলাম 32 নম্বর ধ্বংস করে। কি হলো?
এখন তারা বলবে যে শেখ হাসিনা দেশে নাই, তার বাবার একটা বাড়ি যেটা ব্যক্তি মালিকানায়ও নাই, ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়েছে, প্রকারান্তরে এটা প্রপার্টি অফ গভর্নমেন্ট, এটা পাবলিক প্রপার্টি হয়ে গেছে, সেইটা ভেঙে গুড়িয়ে দিয়ে আপনারা আসলে এই সরকার আসলে একটা রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে। যেহেতু তার বাড়িটাই রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় মধ্যে পড়ে গেছে, অতএব শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে পড়বেই। তাহলে শেখ হাসিনাকে কিন্তু আমরা আনার চেষ্টা যে করতে পারতাম, সেই জায়গায় কিন্তু আমরা একটা সমস্যা ক্রিয়েট করলাম এই বাড়িটা ভেঙে, এবং অন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িটা ভেঙে। এই কাজটা ইনিশিয়েট কে করেছে বলেন? ইনিশিয়েট কে করেছে? বিদেশে বসে যে পিসাব করছে ইনিশিয়েট, তো উনি তো আলটিমেটলি ইন্ডিয়াকে সুবিধা করে দিল রে ভাই। সে তো আলটিমেটলি শেখ হাসিনার সুবিধা করে দিল, সারাদিন শেখ হাসিনা নামে গালাগালি করে, আর আসল কামটা সে করে দেয় এইভাবে। এই জিনিসটা বুঝতে হবে, আমাদের অর্ধশিক্ষিত লোকেরা এটা বুঝে না, তারা পিসাব জিন্দাবাদ বইয়া মাঠে নেমে যায়। তো এগুলি করে দেশে যখন অস্থিতিশীল সিচুয়েশন ক্রিয়েট করে, এই যে যদি অস্থিতিশীল হয়, কার লাভ রে ভাই? কার লাভ বলেন? যার লাভ সে তার পারপাস সার্ভ করতেছে, বুঝে না এটা। এবং এটা গভর্নমেন্ট পরে বুঝতে পারছে যে গভর্নমেন্ট এটা কি করলো, গভর্নমেন্ট তার পাতা ফাঁদে পা দিছে, এখনো দিয়ে যাচ্ছে। এইটাই হলো ট্র্যাজেডি আমাদের। আরেকটা জিনিস বলে শেষ করি শেখ হাসিনার ব্যাপারটা নিয়ে, যে যখন না কেন বলছে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব, যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগের স্বীকৃত নেতা হলো শেখ হাসিনা, তো আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ে যায় নাকি লোকজন আছে একদম তৃণমূল পর্যায়ে, তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে যে আমাদের নিষিদ্ধ করতেছে, তাহলে আমরা এর প্রতিবাদ করতে হবে, এটাকে প্রতিরোধ করতে হবে। এবং প্রতিরোধ করার জন্য তারা এখনকার পর্যন্ত দৃশ্যত যে নেতা শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে, তারা ভাবতেছে ওনাকে নিয়েই ফিরতে হবে। অথচ সরকার যদি বলতো যে আওয়ামী লীগের প্রত্যেকটা করাপ্ট লোকের, প্রত্যেকটা ক্রিমিনাল লোকের আমরা বিচার করব, কিন্তু আওয়ামী লীগের মতো থাকবে, আওয়ামী লীগ নতুন নেতৃত্বে গড়ে উঠুক, যদি এটা সরকার বলতো, তাহলে শেখ হাসিনা এবং তার এই করাপ্ট এবং ক্রিমিনাল যে লিডারশিপ আছে, এরা কোনোদিন বাংলাদেশে আসতে পারতো না, কোনোদিন রাজনীতিতেও আসতে পারতো না, নতুন লোকের মাধ্যমে আওয়ামী লীগ গড়ে উঠতো। কিন্তু তারা ওইখানেও একটা বোকামি করছে, এবং সেই বোকামিটা কিন্তু ওই মানে বাইরের প্রেসক্রিপশনই হয়েছে। এবং সেই বোকামিটা কি তার দল নিষিদ্ধ করবে, তো করবেটা করতে পারবে? ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট কোনোদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না, পারবে না। এখন এটা করলে পরে সারা দুনিয়া এটাকে গ্রহণ করবে না। কেন দেখেন না আপনি, জাতিসংঘ যখন রিপোর্ট দিয়ে গেল, অনেক কথা কইছে, এক জায়গায় কিন্তু বলে দিচ্ছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। ইউরোপিয়ান কান্ট্রি গুলো তো পৃথিবীর কেউ এটাকে সাপোর্ট করবে না। তো এখন এই যে এই সরকারের যে নানা ধরনের যে ব্যর্থতার চিত্র আমাদের সামনে ফুটে এসেছে, তার মাঝে সবচেয়ে বেশি মানে যেটা আমাদের কাছে খুব বেশি আমাদেরকে কষ্ট দিয়েছে, সেটা হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে বা যারা চোখ হারিয়েছে, তাদের অনেকেই কিন্তু এখনো পর্যন্ত ঠিক মতো চিকিৎসা সেবা পায়নি, এখনো পাচ্ছে না। তো আমরা সব ধরনের ব্যর্থতা, অযোগ্যতা এগুলোকে যদি একপাশে রেখে দেই, কিন্তু এই যে যারা আহত হয়েছে তারা যে ঠিক মতো চিকিৎসা সেবা পাচ্ছে না, এই ব্যর্থতাটা কি আসলে কোনোভাবেই এটা কি মানে ক্ষমা করা যায়? এই ব্যর্থতাটা, এই পার্টিকুলার ব্যর্থতাটা নিয়ে আপনি কি বলবেন? দেখেন, এই ব্যর্থতাটা এটা মানে ক্ষমার অযোগ্য ব্যর্থতা, ক্ষমার অযোগ্য ব্যর্থতা। এইখানে তো আমি বললাম রে ভাই, যে ঝামেলাটা কোথায় হয়েছে, এদের মানে আহত হওয়ার ঘটনা, যারা আহত হয়েছে তাদের পেইনটা কেউ বুঝে না, বিশ্বাস করেন কেউ বুঝে না। একবার তারা মিছিল করে এসে একদম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পর্যন্ত চলে আসলো, সেখান থেকে 50 গজ দূরে যমুনা, ডক্টর ইউনূস ওই বাসায় থাকেন। আমি সেই রাত্রে একটা টিভিতে টকশোতে বলছিলাম যে আমার জানতে খুব ইচ্ছা করে ডক্টর ইউনূস কি ঘুমাতে পাচ্ছেন, আমার জানতে খুব ইচ্ছা করে। তখন শীতকাল ছিল, এই শীতের মধ্যে যখন এই লোকগুলো, এই আহত অসুস্থ লোকগুলো হুইল চেয়ার নিয়ে খোলা রাজপথে বসে আছে, তখন ডক্টর ইউনূস কি গরম কফির কাপে চুমুক দিচ্ছিলেন নিজের শরীরে উষ্ণতা বৃদ্ধির জন্য? আমার এটা জানতে খুব ইচ্ছা করে। অথচ ডক্টর ইউনূস কে ছিলেন রে ভাই? জেলে যাইতেন, জেলে। সেখান থেকে এই লোকগুলোর যে অবদান, এই লোকগুলোর যে ত্যাগ স্বীকার, সেটার কারণে আজকে উনি এখানে আসছেন। এদের প্রতি তার কোনো ফিলিংস কাজ করে না।
আমি বললাম না যে কোনো একটা উপদেষ্টা যদি আহত হইতো, গুলিবিদ্ধ হইতো, চোখ নষ্ট হইতো একটা উপদেষ্টার, তাহলে এদের দুঃখটা তারা বুঝতো। আমি এটাও বলি আপনাকে, যারা এই উপদেষ্টা মন্ডলীতে আছে তারা, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, শতকরা 80% উপদেষ্টা কখনো এই আন্দোলনের সঙ্গে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বুদ্ধিভিত্তিক কোনোভাবে এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল না। নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা হয়ে গেছে। আপনি জন আন্দোলন তীব্র আকার ধারণ করছে, তখন যাই যদি আপনি এই আন্দোলনকারীদের বলতেন তোমরা আন্দোলনটা ভালো মতো করো, তোমরা যদি আন্দোলনটা সফল হও, তাহলে আমরা নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা বানাবো, বললে পরে ওই লোক কি করতো? আপনাকে দুটা চর মারতো যে বেটা কে নূরজাহান বেগম, তাহলে স্বাস্থ্য উপদেষ্টা বানাইতে হবে। সে তো স্বাস্থ্য উপদেষ্টা বসে আছে এবং স্বাস্থ্যের 12টা বাজাচ্ছে। সে বুঝেই না কি জিনিস, সে বুঝেই না। তাকে যদি বলা হয় কনসালটেন্ট, সে কনসালটেন্ট বলতে মনে করে যে বিভিন্ন রকম ফিনান্সিয়াল কর্মকাণ্ডের কনসালটেন্সি করে না ওরা, সে বোঝে না তো ভাই। আমি যে কথাটা বললাম আমি কিন্তু বানিয়ে বলতেছি না, আমি জেনে বলতেছি। এবং এটা কিন্তু ডক্টর ইউনূসও বুঝে, যদি পারছেন না ওনাকে সরাবেন না। কেন সরাবেন না? ওনার পরিচিত লোক, ওনার পছন্দের লোক, ওনার সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন, রিটায়ারমেন্ট হয়ে বাড়িতে নাতি নাতি নিয়ে খেলাধুলা করতো, কোন নাতি কি খাইতে পছন্দ করে সেটা বানাইতো, এগুলি করতো। ঠিক আছে, অবশ্যই বিনোদনের জন্য তারা এখানে আসছে, করতেছে কাজ। ডক্টর ইউনূস ভাই বাংলাদেশকে চেনে না, ইজ ক্লিয়ার। আপনি যখন উনি এই উপদেষ্টা আগ পর্যন্ত দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে সাংবাদিক মাসুদ কামাল তার ইচ্ছাটা কি। তো সাংবাদিক মাসুদ কামালকে অনেক প্রশ্ন আমাদের আছে, তারপরেও তিনি যে কথাগুলো বলেছেন এগুলো বাস্তবতা। অনেকে মনে করে তিনি আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গিয়েছেন, আওয়ামী লীগের টাকা খেয়ে কথা বলছেন। আসলে জানি না আওয়ামী লীগের টাকা খেয়েছেন, কিন্তু যে কথাগুলো বলছেন সেই কথাগুলো অনেক সময় দেখা যায় যে বাস্তবতার সাথে মিল রয়েছে এবং সত্যতা রয়েছে। কিছু কিছু কথা এদিক সেদিক থাকতে পারে, কিন্তু তারপরেও যে সমালোচনাগুলো করা হচ্ছে এটা অনেকেই করতেছে, সমালোচনাগুলো অবশ্যই সেগুলো যুক্ত বলে মনে করা হয়। দর্শক, সাংবাদিক মাসুদ কামালের আলোচনা আপনারা শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।